আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাহাজে খুনের তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে ধর্মঘটে নৌবন্দরগুলোতে অচল অবস্থা। রোববার থেকে যাত্রীবাহী সহ সব নৌযান চলাচল বন্ধের ঘোষণা। বেসরকারি ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের অস্থায়ী পাস বাতিল ও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত চলছে জানালেন আইজিপি। অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে আগুন দেয়া হয়েছে বলে বিএনপির মন্তব্য। ১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এবং বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পেলেন 2 সাহিত্যিক। বার্ষিক সাধারণ সভায় আরও 6 ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। চাঁদপুরের মেঘনায় জাহাজের 7 খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তার সহ বিভিন্ন দাবিতে পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের নৌবন্দরগুলো অচল অবস্থা দেখা দিয়েছে। দাবি আদায় না হলে রোববার থেকে পণ্যবাহীর পাশাপাশি যাত্রীবাহী সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বরিশালে দ্বিতীয় দিনের মতো বন্ধ পণ্যবাহী জাহাজ। স্টাফের মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা যা থাকে নিয়ে যায়, তৈল লইয়ে যায়, তারপরে তাকে মারধর করে। এর জন্য কঠোর ব্যবস্থা করতে হবে সরকারের। ক্ষতিপূরণ সরকার যদি না দেওয়া পর্যন্ত তাহলে আমরা আমাদের আন্দোলন চলবে এবং চলতেই থাকবে। ফেডারেশনের নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। না মানে তাহলে আপনি যাত্রীবাহী লঞ্চ আমরা বন্ধ করে দিব আগামীকালের ভিতরে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দর। বিপাকে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। সরকার যদি দাবি মেনে নিত তাহলে তো আমাদের কর্মবিরতি করা লাগতো না। এখন যত সময় পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নিবে তত সময় আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে। সর্বদিক দিয়েই ক্ষতি, মানে সব কিছু। সাধারণ লেবার যারা খাইতে খায়, দিন আনে দিন মজুর, তাদের যেমন ক্ষতি। আমরা যারা ইজারাদার, আমরা যারা লক্ষ কোটি টাকা খরচ করে এই বন্দর পরিচালনা করি, আমাদের কার্যক্রম না থাকলে আমাদের ক্ষতি। জাহাজে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নৌপথে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও নৈরাজ্য বন্ধে সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানান নৌ শ্রমিক ফেডারেশনের নেতারা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বেসরকারি ব্যক্তিদের দেয়া সচিবালয় প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। একই সাথে সাংবাদিকদের যারা অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে যেতে পারতেন তাদেরও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সচিবালয়ে প্রবেশে বাধানিষেধ জারি করা হয়েছে। নিষেধের ফলে সাংবাদিকসহ বেসরকারি কেউ আপাতত সচিবালয়ে যেতে পারবেন না। নিরাপত্তা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। বাতিল করা বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম অ্যান্ড কমান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি এর 15 নম্বর আব্দুল গনি রোডে স্থাপন করা
বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগুনে কেপিআই এলাকার সচিবালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় এর নিরাপত্তা ও সুরক্ষায় সাংবাদিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করবে ও নতুন কার্ড ইস্যুর জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সব গণমাধ্যমের কাছ থেকে আবেদন আহ্বান করবে। এ সময়ের মধ্যে প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দৈনিক অস্থায়ী প্রবেশ কার্ড ইস্যু করবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে প্রেস উইং। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেয়া হয়েছে। পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর আমলাতন্ত্র ও পুলিশ সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থেকে নাশকতা ও চক্রান্ত করছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আতপুনিয়া গ্রামের সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন। বেলা 11:25 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সে সময় দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। বিএনপির নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘদিন বিদেশে ছিলেন কায়কোবাদ। বিমানবন্দর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শেখ হাসিনা সরকার টানা 10 মাস আলো বাতাসহীন কন্ডেম সেলে রেখেছিল জানিয়ে হেফাজত ইসলাম নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, টানা 51 দিন তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। চ্যানেল আই এর সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে কোনোদিন তিনি একটি পিঁপড়াও মারেননি, কিন্তু তাকে 6টি হত্যা মামলার আসামি করা হয়। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজত ইসলামের মহাসমাবেশে রাতের আধারে র্যাব, পুলিশ, বিজিবির যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণে বেঁচে গেলেও এরপর থেকে পলাতক জীবন পার করেছেন বলে জানালেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী। বলেন, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। আমার প্রথম 7 দিন রিমান্ড মঞ্জুর করে দ্বিতীয়বারে আমাকে 51 দিন রিমান্ড দিয়েছে। ডিবি অফিসে নিয়ে গিয়ে আমার চোখ বন্ধ করে ক্যাপ লাগাই, পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দাঁড় করে রাখছে। সবচেয়ে বড় আমার আশ্চর্য লেগেছে, বাংলাদেশে ডিবির যে বড় বড় কর্মকর্তা যারা বিসিএস ক্যাডার হয়ে অফিসার হয়েছেন, তারা কিভাবে বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় একেবারে ডুমের মতো গালাগালি করে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বড় আহত করে। হেফাজতের এই নেতা বলেন, তার বিরুদ্ধে দেওয়া বেশিরভাগ মামলাই যে মিথ্যা, এজাহার পড়লেই তা বোঝা যায়। আশ্চর্যের কথা হলো, একই ব্যক্তি, আমি আজিজুল হক ইসলামাবাদী, একই সময়ে একই দিন 7 মিনিট 2 মিনিটের আগে পল্টন থানায়, রমনা থানায়, শাহবাগ থানায়, কি বলা হয়, মতিঝিল থানায়, এরপরে যাত্রাবাড়ি থানায়, ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামে, নারায়ণগঞ্জে একই ব্যক্তি একই দিন একই সময়ে সশরীরে উপস্থিত থেকে ভাঙচুর করেছে, হামলা করেছে। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? তাহলে আমাদের এই পুলিশ অফিসারগুলো কি লেখাপড়া করলেন? ফাঁসির সাজা পাওয়া আসামি না হলেও টানা 10 মাস কন্ডেম সেলে রাখা হয়েছিল বলে জানান আজিজুল হক ইসলামাবাদী। আমরা তো সাধারণ কয়েদি, কিন্তু আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির সেলে, কন্ডেম সেলে। আমি পুরো 21 মাসে কন্ডেম সেলে ছিলাম এবং 21 মাসের ভিতরে 22 মাস ছিলাম একা। এই চট্টগ্রামের কন্ডেম সেল? চট্টগ্রাম ও ঢাকায়, ঢাকাতে কেরানীগঞ্জে,
একাই রেখেছে আমাকে, আমার আশেপাশে কেউ ছিল না। চট্টগ্রামে আমাকে 7 মাস মৃত্যুদণ্ডের এই যে আসামি ছেলে 7 মাস রেখেছে, 24 ঘন্টা লকআপ। আমাকে 7 মাস খুলে দেওয়া হয়নি। দুনিয়ার আলো বাতাস আমি দেখিনি। তিনি বলেন, বেশিরভাগ মুসলিমের দেশে ইসলাম ভিত্তিক অরাজনৈতিক সংগঠন করলেও তার মতো হাজারো কর্মীর উপর শেখ হাসিনা সরকার অমানবিক নির্যাতন চালিয়েছিল। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশের আইজি বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই যা দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা যাবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। সচিবালয়ে আগুনের ঘটনায় 2 দিন পেরিয়ে গেলেও এখনও থানায় কোনো মামলা হয়নি। নাশকতা নাকি অন্য কিছু এখনও জানতে পারেনি পুলিশ ও তদন্তকারীরা। শনিবারও তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন, কথা বলেন সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে। রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশের আইজি জানান, তদন্ত চলছে। গত 15 বছরের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো, এবং যার বহিঃপ্রকাশ আমাদের উপরে পড়ল। আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হলো, শত শত সহকর্মীকে নানাভাবে ক্ষতবিক্ষত হতে হলো। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত, এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত, কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই অনুষ্ঠানে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে সম্ভব সবকিছুই করছে পুলিশ। আগুনের ঘটনার তদন্ত চলছে, এটা পুরো কমিটি জাতির সামনে বলবে। এই কালিয়াকৈরের ঘটনাটা ছিনতাইয়ের ঘটনা, আপনারা একটু দেখেন। নারায়ণগঞ্জের ঘটনাটা ছিনতাইয়ের ঘটনা, মোবাইল ছিনতাই। ছাত্র সমন্বয়করা আমরা ওনাদেরকে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছি, ওনারা দেখেছেন, ভিকটিমের ফ্যামিলির সাথেও কথা বলেছেন। সচিবালয়ে আগুনের ঘটনায় আলামত সংগ্রহ ও ছায়া তদন্ত করছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন 2 সাহিত্যিক। বাংলা কথা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক সুশান্ত মজুমদার ও সুমন মজুমদার। একাডেমির সাধারণ সভায় এ পুরস্কারের পাশাপাশি আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেয়া হয়। লায়লা নসিনের রিপোর্ট। বাংলা সাহিত্যের স্বনামধন্য কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের অর্থায়নে 2022 সাল থেকে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। এবছর বাংলা একাডেমির সাধারণ পরিষদের 47তম বার্ষিক সভায় পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য এবছর রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন সুশান্ত মজুমদার। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক সুমন মজুমদার। যখন পুরো সবকিছুই আছে যে অনাচারে ভর্তি হচ্ছে, সেই সময় এই ধরনের শিল্প সাহিত্য নিয়ে যে তাদের পৃষ্ঠপোষকতা, এর জন্য তাদের ধন্যবাদ দেই। বাংলা সাহিত্যে তো রাবেয়া খাতুন অন্যতম একজন সাহিত্যিক, ফলে রাবেয়া খাতুনের নাম অনুসারে যে পুরস্কার সেটা পাওয়া তো অবশ্যই অনুপ্রেরণার বিষয়, এবং এটা আমার ভবিষ্যৎ লেখালেখিকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে সাম্মানিক ফেলোশিপ ও একাডেমি পরিচালিত আরও কয়েকটি পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলা একাডেমি পরিচালিত সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক গবেষক ডক্টর ওয়াকিল আহমদ। কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক আবু সালে। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন নাইলা আজাদ এবং আবু রুশদ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। সে সময় বিভিন্ন ক্ষেত্রের 7 বিশিষ্টজনকে সাম্মানিক ফেলোশিপ দেওয়া হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 শিক্ষার্থী। স্কুলটির ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা মুন্সিগঞ্জে কৃষকের মাঠে আলু রোপণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক।
জীবনে প্রথমবারের মতো কৃষকের মাঠে নেমেছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 ক্ষুদে শিক্ষার্থী। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানি জুনিয়র সিজন 11-এ অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। কৃষকের অনেক সময় তাদের ন্যায্য মূল্য পায় না, কিন্তু তারা অনেক কষ্ট করে। এখন এখানে এসে বুঝতে পারছি যে কৃষক আমাদের জন্য কত কষ্ট করে আলু উৎপাদন করে। আর আমি বড় হয়ে চাই যে আমি যখন টাকা অর্জন করব তাদের জন্য কিছু করতে, বিভিন্ন ধরনের মেশিন তৈরি করব যেন তারা সহজে কৃষি কাজ করতে পারে। শিক্ষার্থীরা আলু রোপণ করে মুন্সিগঞ্জের পূর্ব শিলমন্দি গ্রামের কৃষক রমিজউদ্দিনের জমিতে। আমরা যে কি পরিশ্রম করি, এই বাচ্চারা লেখাপড়া করবে, বড় হবে, তাদের এটা শিক্ষার প্রয়োজন আছে, নয়তো ওরা কৃষকের মর্যাদা কখনো বুঝবে না। ওদের কাছে প্রত্যাশা আমাদের ওরা কৃষির প্রতি এবং কৃষকের প্রতি দরদ রাখবে এবং সম্মান দেখাবে। আগামী প্রজন্মকে কৃষি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রাতিষ্ঠানিকভাবেই নেওয়া প্রয়োজন মনে করেন জিপিএস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। প্রত্যেকটা পাঠ্যক্রমে বিশেষ করে হর্টিকালচার, পিসিকালচার এই ধরনের জিনিসগুলো ইনকর্পোরেট করা উচিত। তাহলে অবশ্যই আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীরা ভালোভাবে দেশকে এগিয়ে নিতে পারবে। কৃষিমুখী করার এই অনন্য প্রয়াসের প্রভাব কতটুকু জানালেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি প্রধান দেশ হয়ে কৃষি সম্পর্কে সবারই কম বেশি নলেজ থাকার দরকার, শুধু এটা কৃষকের একার কাজ না, সেই বোধটা বোধহয় আসছে সবার মধ্যে, তাই না? হ্যাঁ, তাই না? ওদের মতো বাচ্চারাও কিন্তু যে ফার্মারকে যে রেসপেক্ট করা উচিত সেটা এর মধ্যে শিখে গেছে। তারপর ফার্মার যে ফেয়ার প্রাইস পায় না সেটা ওরা জানে। 3 মাস পর শিক্ষার্থীরা রোপণ করা আলু তুলতে আবার মাঠে নামবে। তানভীর আশিক, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 28 জনকে আটক করেছে কোস্টগার্ড। সে সময় 2টি ড্রেজার, 2টি বাল্কহেড, 2টি স্পিডবোট ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ প্রকল্পের অভিযান পরিচালনা করে কোস্টগার্ড চাঁদপুর ও গজারিয়া স্টেশন। অভিযানে ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটক করা 28 জন আসামিকে বেলতুলি নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় টিকে থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। পোড়ানোর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালটিতে ব্যাপক অভিযান চালায় তারা। এতে হাসপাতালটির বেশিরভাগ ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই অভিযানকে বর্বরোচিত বলে বর্ণনা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিচালক এবং কর্মীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে গেছে ইসরায়েলি সৈন্যরা। হাসপাতাল জোর করে খালি করে দেয়ায় রোগীদের অবস্থা অজানা। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হাসপাতালটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত কমপক্ষে 45,436 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 1,08,038 জন। নতুন ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের তৈরি মহাকাশযান পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসা জানিয়েছে, প্রোবটি একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে। এখান থেকে প্রোবটি পরিচালনা করা হচ্ছে। পার্কার সোলার প্রোব সৌরপৃষ্ঠ থেকে ঘন্টায় প্রায় 4,30,000 মাইল গতিতে মঙ্গলবার সূর্যের দিকে ছুটতে শুরু করে। এ সময় প্রোবটিকে সর্বোচ্চ 1800 ফারেনহাইট বা 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়। এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টার দিকে সৌরপৃষ্ঠ থেকে প্রায় 38 লাখ মাইল পথ পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়। আগামী 1 জানুয়ারি মহাকাশযানটি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
কুড়িগ্রামে নারিকেলের খোসা দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান কোকোপিটে উৎপাদন করা চারা জনপ্রিয় হয়ে উঠেছে। মাটির বিকল্প হিসেবে কোকোপিটে বিভিন্ন ধরনের চারা উৎপাদন জেলায় অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে কৃষি অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। দেশের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে কোকোপিটে উৎপাদন হচ্ছে সুস্থ সবল শতভাগ শেকড়যুক্ত সবজি, ফল ও মশলাসহ নানা ধরনের চারাগাছ। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব এই চাষাবাদে ফলন বাড়ছে। আমি এখানে 12 টাকা চারা নিলাম 600 টাকা দিয়া। এখানে উন্নত মানের চারা, গুণগত মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো বীজ পাওয়া যাচ্ছে। এখানে আসার উদ্দেশ্য হলো ভালো বীজ এবং ভালো উন্নত মানের বীজ পাওয়া যায়। কোকোপিটে উৎপাদন করা চারা আগামী দিনে দেশের নিরাপদ সবজি উৎপাদনে ভূমিকা রাখবে বলছেন কৃষক। যে লোকগুলা বসে থাকে তাদের উপকার হয়েছে। এখানে রেগুলার আর কি 4-5 জন কাজ করে। প্রতারণার কোনো শিকার হওয়ার মতো অপশন নাই। আমি এখানে নিজে এসেছি, এসে দেখে নিয়েছি। চারা অনেক উন্নত মানের বা অনেকেই লাভবান হয়েছে অনেক কৃষক। এখানে আমিও আসছি বাঁধাকপি নেওয়ার জন্য। কোকোপিট ব্যবহারের মধ্য দিয়ে জেলায় কর্মসংস্থান বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি খুশি কৃষি বিভাগ। 40 থেকে 50টি প্রজাতির সবজির চারা আমাদের এখানে রয়েছে, যেই চারাগুলো আমরা অনলাইন অফলাইন দুইটির মাধ্যমেই কুড়িগ্রাম জেলার পাশাপাশি সারা বাংলাদেশেই এটা ডেলিভারি দিয়ে থাকি। অল্প জায়গায় অধিক পরিমাণ চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং চারাগুলো নীরব এবং সবল হয়ে উঠছে এবং ফলন বেশি হচ্ছে। কুড়িগ্রামে কোকোপিটের উৎপাদন করা চারা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ভাসমান দোকান আর ময়লা আবর্জনা সরানোর পাশাপাশি আলোকসজ্জা সহ নানা উদ্যোগে প্রাণ ফিরছে পতেঙ্গা সমুদ্র সৈকতের। বদলে যাওয়া পতেঙ্গা সমুদ্র সৈকতে উচ্ছ্বাস জানিয়েছেন দর্শনার্থীরা। পতেঙ্গা সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার প্রত্যয় জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত চট্টগ্রামের পতেঙ্গা। প্রতিদিন হাজারো পর্যটকের আনাগোনায় মুখরিত হয় এই সৈকত। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় বিপর্যস্ত সৈকতের পরিবেশ প্রতিবেশ। এমন বাস্তবতায় টেকসই পর্যটন খাত বিনির্মাণের অংশ হিসেবে সৈকত জুড়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, আলোকসজ্জা সহ ব্যাপক সবুজায়ন। চিটগংকে এত সুন্দর করে করেছে, এখন চট্টগ্রাম ছেড়ে আসলে কোথাও যেতে ইচ্ছা করে না। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারছে। ভালো লাগছে, কিন্তু আরো ভালো করতে হবে। সি বিচের এত সুন্দর মনোরম পরিবেশ আগে দেখি নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা তো রাখা জরুরি। যথাযথ পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনায় পর্যটন খাত এগিয়ে যাওয়ার পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। সারা বাংলাদেশের যারা এখন বিশ্ব থেকে যারা আসবেন, যারা দেখতে আসবেন, আমার বিশ্বাস নতুনত্ব স্বাদ পাবেন তারা। পতেঙ্গা সমুদ্র সৈকতটাকে সব ধরনের অনাচার থেকে মুক্ত রাখবো। আগামী 1.5 থেকে 2 বছরের ভেতরে এটা আপনারা একটা সামগ্রিক চিত্র চোখে দেখতে পারবেন। বড় বড় স্ট্রাকচার তৈরি না করে কিভাবে এটাকে একটা সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, আমরা সেইভাবেই চেষ্টা করব। ট্যুরিজম যে কি পরিমাণে আমাদের যে সার্কভুক্ত কান্ট্রিকে উঠিয়ে নিয়ে এসেছে এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে অনেক উপরে নিয়ে গেছে, এই জিনিসটা আমরা অ্যাসেস করতে পারছি না এবং ট্যুরিজমকে আরো বেশি ডেভেলপ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ বান্ধব সৈকত আর পর্যটন নিশ্চিতে জিডিপিতে আসবে গুণগত গতি। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাহাজে খুনের তদন্ত, জড়িতদের বিচার দাবিতে ধর্মঘটে নৌবন্দরগুলোতে অচল অবস্থা। রোববার থেকে যাত্রীবাহী সহ সব নৌযান চলাচল বন্ধের ঘোষণা। বেসরকারি ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের অস্থায়ী পাস বাতিল ও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত চলছে, জানালেন আইজিপি। অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে আগুন দেয়া হয়েছে বলে বিএনপির মন্তব্য।
13 বছর পর দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এবং বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পেলেন 2 সাহিত্যিক। বার্ষিক সাধারণ সভায় আরও 6 ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।